প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, সপ্তম অধ্যায় কার্যপত্র। গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম আমরা আজ থেকে এই অধ্যায়টি শুরু করব। তাহলে প্রথমেই আমরা জেনে নিই কার্যপত্র কি। তাহলে কার্যপত্রকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি। কার্যপত্র হলো এক প্রস্থ কাগজ, এটা হিসাবের একটা খসড়াপত্র। এটা এক প্রস্থ কাগজে প্রস্তুত করা হয়, যেখানে সমন্বয়, সমাপনী দাখিলা এবং আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য প্রয়োজনীয় তথ্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। তাহলে একটি কার্যপত্রের মধ্যে সমন্বয়, আর্থিক বিবরণীর বিভিন্ন ধাপগুলো অর্থাৎ বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং আরেকটি ধাপের কথা আমরা জানবো, হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। এই ধাপগুলো এক প্রস্থ কাগজের মধ্যে প্রকাশ করা হয়। আর সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক নয়, এটা একটি ঐচ্ছিক ধাপ। এটা আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তা করে মাত্র। আর বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানগুলো এই খসড়াপত্র অর্থাৎ কার্যপত্র প্রস্তুত করে থাকে, যা তাদের আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তা করে। তাহলে এখানে এভাবে বলেছি যে একই কথা, এটি একটি এক প্রস্থ কাগজ যেখানে সমন্বয়, সমাপনী দাখিলা এবং আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য প্রয়োজনীয় তথ্য কি করা হয়, সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। আর এটি একটি ঐচ্ছিক ধাপ, আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তা করে মাত্র। আর হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য কার্যপত্র ব্যবহার করা হয়। তাহলে কার্যপত্র করার জন্য আমাদের যে বিষয়গুলো জানা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে মূলধন এবং মুনাফা জাতীয় হিসাবগুলো। আমরা যখন প্রথম দিকে ক্লাস করেছি তখন আমরা এই বিষয়ে ক্লাস পেয়েছি, হিসাবের শ্রেণী বিভাগ, মূলধন এবং মুনাফা জাতীয় হিসাব। তাহলে এই বিষয়গুলো আমাদের এখানে কাজে লাগবে। তোমরা অলরেডি জানো, তাই ওই বিষয়গুলোতে আমি যাব না। আর আরেকটা হচ্ছে সমন্বয় দাখিলা, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা। এই কয়েকটা বিষয় কার্যপত্রের সাথে জড়িত। আমি আবারও বলছি, একটা কার্যপত্র প্রথমে প্রস্তুত করব। এই কার্যপত্র প্রস্তুতের জন্য আমাকে সমন্বয় দাখিলা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। তারপর আমার সমাপনী দাখিলা এখানে আছে আরেকটা বিষয় হচ্ছে বিপরীত দাখিলা। এই কয়েকটা বিষয় এই কার্যপত্রের সাথে জড়িত। তাহলে সবার প্রথম আমরা কার্যপত্র কিভাবে প্রস্তুত করতে হয় একটা নমুনা ছক দেখব। এবং সমন্বয় দাখিলা আমরা আলাদাভাবে করব না, একবারে কার্যপত্র প্রস্তুত করার জন্য যেহেতু সমন্বয় দাখিলাটা গুরুত্বপূর্ণ, তাই কার্যপত্র প্রস্তুতের সাথে সাথে আমরা সমন্বয় দাখিলাটাও শিখব। তাহলে একবারে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, মেয়েরা, আমাদের যে সামনে পরীক্ষাটা আছে, পরীক্ষার জন্য আমি 3টা অধ্যায় নিয়েছি এবং কার্যপত্র আমরা মাত্র শুরু করতে যাচ্ছি। তাই তোমরা যদি ক্লাস করো, কয়েকটা ক্লাস করলে আশা করি কার্যপত্র প্রস্তুত করাটা তোমরা বুঝতে পারবে এবং করতে পারবে। তাহলে সবার প্রথমে আমরা দেখি কার্যপত্র তৈরির নমুনা ছক। কার্যপত্র 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে 8 ঘর বিশিষ্ট, একটা হচ্ছে 10 ঘর বিশিষ্ট, আর একটা হচ্ছে 12 ঘর বিশিষ্ট। টাকার কলামগুলোর আলোকে এই নামকরণ হয়েছে 8 ঘর বিশিষ্ট, 10 ঘর বিশিষ্ট অথবা 12 ঘর বিশিষ্ট। তবে আমরা 8 ঘর এবং 10 ঘর বিশিষ্ট কার্যপত্রটা এখানে প্রস্তুত করব। তারপরেও 3টার ভিত্তিতে আমি দেখাচ্ছি নমুনা ছকটা। দেখো, কার্যপত্রের একটা নমুনা ছক। প্রথমে আমি 12 ঘর বিশিষ্ট দেখাচ্ছি। দেখো, প্রত্যেকটাকে আবার 2টা করে ভাগ হয়ে যাবে, ডেবিট ক্রেডিট। তাহলে
তাহলে এই প্রথম কলামটা হচ্ছে হিসাবের নাম। দ্বিতীয় কলামটা হচ্ছে আমাদের দেওয়া মিলের ঘর। দেওয়া মিল, ডেবিট, ক্রেডিট। এরপরের কলামটা হচ্ছে সমন্বয়। এখানে আমরা সমন্বয় করব হিসাব কাজ শেষে। তাহলে এটা হচ্ছে ডেবিট, ক্রেডিট। দেওয়া মিল এবং সমন্বয়ের আলোকে হবে সমন্বিত দেওয়া মিল। এখানে দুইটা কলাম, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। তার সমন্বিত দেওয়া মিলের পরে হচ্ছে বিশদ আয় বিবরণী। আর্থিক বিবরণীর অংশ শুরু এখান থেকে। তাহলে বিশদ আয় বিবরণী, ডেবিট, ক্রেডিট। তারপর আর্থিক অবস্থার বিবরণী, এটা ডেবিট, ক্রেডিট। এবং পরেরটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী, এটাও ডেবিট, ক্রেডিট। তাহলে এটা হচ্ছে একটি 12 ঘর বিশিষ্ট কার্যপত্র। তাহলে এখানে দেখো কয়টা কলাম আমরা দেখতে পাচ্ছি। টাকার কলাম 12টি, দেওয়া মিলের জন্য 2টা, সমন্বয়ের জন্য 2টা, সমন্বিত দেওয়া মিলের জন্য 2টা, বিশদ আয় বিবরণীর জন্য 2টা, আর্থিক অবস্থার বিবরণীর জন্য 2টা এবং সংরক্ষিত আয় বিবরণীর জন্য 2টা। যদি 12 ঘর বিশিষ্ট কার্যপত্রের কথা বলে তাহলে আমাদের টাকার কলাম হবে 12টা সবগুলো মিলিয়ে। তাহলে সংরক্ষিত আয় বিবরণী সম্পর্কে আমরা খুব একটা বেশি এখনো জানি না। দ্বিতীয় পত্রে আমরা এটা পাবো, যখন আর্থিক বিবরণী করব তখন এই বিবরণীটা প্রস্তুত করা শিখব। তবে কার্যপত্র এখন আমরা যে অংশটা করব সেটা হচ্ছে 10 ঘর বিশিষ্ট আর 8 ঘর বিশিষ্ট। তাহলে 12 ঘর বিশিষ্ট হলে এই কয়টা কলাম জড়িত। তাহলে এখন যদি আমি 10 ঘর বিশিষ্ট দেখাতে চাই, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। 10 ঘর বিশিষ্ট কার্যপত্রই আমরা আসলে বেশিরভাগ করব। তাহলে এই শেষের কলামটা এখান থেকে বাদ যাবে, সংরক্ষিত আয় বিবরণীটা থাকবে না। যদি 10 ঘর বিশিষ্ট বলে তাহলে দেওয়া মিল, সমন্বয়, সমন্বিত দেওয়া মিল, বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। দেখো 1 2 3 4 5, 5টার জন্য প্রত্যেকটা আবার 2টা করে ডেবিট, ক্রেডিট। তাহলে মোট 10টি টাকার কলাম আছে এখানে। তাহলে এটাকে বলা হয় 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। আবার 8 ঘর বিশিষ্ট হতে পারে। যখন 8 ঘর বিশিষ্ট বলবে, দেখো 8 ঘর বিশিষ্ট বললে এখান থেকে সমন্বিত দেওয়া মিলের কলামটা বাদ যাবে। এটার কাজ আছে, আমরা কাজ করব, কিন্তু এই কলামটা বাদ দিয়ে আমাদের 1 2 3 4, তাহলে এই 4টা কলামের জন্য প্রত্যেকটা আবার ডেবিট, ক্রেডিট 8টি টাকার ঘর। তাহলে এটাকে বলা হবে 8 ঘর বিশিষ্ট কার্যপত্র। তাহলে কার্যপত্র এই 3 ধরনের হয়ে থাকে। আবারও বলছি, 8 ঘর বিশিষ্ট, 10 ঘর বিশিষ্ট এবং 12 ঘর বিশিষ্ট কার্যপত্র। তাহলে কার্যপত্রটা মনে আছে নিশ্চয়ই, যেখানে সমন্বয়, সমাপনী, দাখিলা এবং আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য প্রয়োজনীয় তথ্য কি করি আমরা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করি। দেখো প্রত্যেকটা কলাম আছে। যখন আমরা কার্যপত্র করব তখন তোমরা চিন্তা করবে আমরা কিন্তু প্রথম পত্রে আর্থিক বিবরণী করে আসছি, দেওয়া মিলের সাথে সমন্বয় করেছি, সমন্বয়গুলো অ্যাডজাস্ট করে আমরা কিন্তু বিশদ আয় বিবরণী, আর্থিক বিবরণী প্রস্তুত করেছি। সেই বিষয়টাই আমরা এক প্রস্থ কাগজে একবারে আমরা উপস্থাপন করব সংক্ষিপ্তভাবে ডেবিট, ক্রেডিটের আলোকে। তাহলে খেয়াল রাখবে। আর এটার জন্য যে বিষয়টা আমাদের খুব খেয়াল করে করতে হবে সেটা হচ্ছে সমন্বয়, দাখিলা। পরবর্তীতে সমাপনী দাখিলা এবং বিপরীত দাখিলা আমরা শিখব। তবে প্রথমে কার্যপত্রের সাথে সাথেই আমরা সমন্বয় দাখিলা শিখব। অলরেডি আমরা অনেক কিছু জানি, এটা কঠিন কিছু বিষয় না, সাথে সাথে করলে তোমরা পারবে। তাহলে আজকে যদি আমরা খুব সংক্ষেপে একটা অঙ্ক করি কার্যপত্র সমন্বয়ের আলোকে, তাহলে মনে হয় বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। প্রথমেই আমি একটু সমন্বয় দাখিলা নিয়ে আলোচনা করি। দেখো সমন্বয় দাখিলা
সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা, জাবেদার ছকে এটা করতে হয়। তাহলে যদি বলি একটা সমন্বয় যদি এরকম থাকে, বেতন বকেয়া আছে 2000 টাকা, তাহলে দেখো বেতন 2000 টাকা কি আছে, বকেয়া আছে। এটা সমন্বয় জাবেদা কি হবে, আমরা সবাই এটা জানি। এখানে বেতন হিসাব হবে ডেবিট, আর বকেয়া বেতন কি হবে, ক্রেডিট। 2000, এটা হচ্ছে বকেয়া বেতনের জন্য সমন্বয় দাখিলা। এখন যদি হয় ভাড়া অগ্রিম দেওয়া হয়েছে, ভাড়া অগ্রিম আছে 3000 টাকা। মনে রাখবে এটা কিন্তু সাধারণ জাবেদা না, সমন্বয় দাখিলা। অর্থাৎ আমি ভাড়া দিয়েছি, এই ভাড়ার মধ্যে 3000 টাকা কি আছে, অগ্রিম আছে, আমরা সমন্বয় করছি। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা জানি অগ্রিম ভাড়া প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তাই অগ্রিম ভাড়ার ডেবিট হবে, আর ভাড়া খরচ হয়ে যাবে কি, ক্রেডিট 3000 টাকা। তাহলে এইভাবে আমরা সমন্বয় করব। সমন্বয় দাখিলাটা যদি আমরা ঠিকমতো দিতে পারি, তাহলে দেখবে কার্যপত্র প্রস্তুত করা খুবই সহজ হচ্ছে আমাদের জন্য। তাহলে আরেকটা বিষয় আমরা দেখব সমন্বয় দাখিলার ক্ষেত্রে, এই বিষয়টা মজুদ পণ্য কিভাবে সমন্বয় দাখিলা দিতে হয়, মজুদ পণ্যের। তাহলে এটা এরকম থাকতে পারে, মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 5000 টাকা। মজুদ পণ্য 5000 টাকায় মূল্যায়ন করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মজুদ পণ্য ক্রয়ের ভিত্তিতে এবং বিক্রিত পণ্যের ব্যয়ের ভিত্তিতে আমরা সমন্বয় জাবেদা করব। তাহলে যখন ক্রয়ের ভিত্তিতে করব, তখন সমাপনী মজুদ পণ্য যেহেতু সম্পদ, তাহলে সমাপনী মজুদ পণ্য হয়ে যাবে ডেবিট, আর ক্রয় হিসাব ক্রেডিট। যখন বিক্রিত পণ্যের ব্যয়ের আলোকে করব, বিক্রিত পণ্যের ব্যয়ের আলোকে, সেক্ষেত্রে একইভাবে সমাপনী মজুদ পণ্য ডেবিট হয়ে যাবে, কারণ এটা সম্পদ, আর বিক্রিত পণ্যের ব্যয় হবে ক্রেডিট। বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। দেখো একই বিষয়, সমাপনী মজুদ পণ্য ডেবিট, যখন ক্রয়ের ভিত্তিতে করব ক্রয় ক্রেডিট হয়ে যাবে, যখন বিক্রিত পণ্যের ব্যয়ের ভিত্তিতে করব তখন বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট হয়ে যাবে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যেই কিন্তু ক্রয় আছে। তাহলে যখন আমরা দেখবো আমাদের অঙ্কের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় আছে, তখন বিক্রিত পণ্যের ব্যয়কে ক্রেডিট করে দেব। যখন দেখবো ক্রয় আছে, তখন ক্রয়কে ক্রেডিট করব। তাহলে এভাবে সমাপনী মজুদ পণ্যের সমন্বয় দাখিলা দিতে হয়। তাহলে এবারে মেয়েরা আমরা খুব অল্প পরিসরে একটা অঙ্ক দেখি, একটা কিভাবে একটা কার্য সমন্বয়ের সাথে একটা কার্যপত্র প্রস্তুত করতে হয়। তাহলে এই বিষয়টা আমরা এখন দেখব। আগে সমন্বয়গুলো আমরা যদি দেখে যাই, যে আমি যে অঙ্কটা দিব তোমাদেরকে এখন, এটার মধ্যে 1 নম্বর সমন্বয় হচ্ছে আমাদের বেতন বকেয়া আছে, 2 নম্বর সমন্বয় হবে ধারে পণ্য বিক্রয়, এবং 3 নম্বর সমন্বয়টা হচ্ছে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে। আমার মনে হয় একবারে যদি অঙ্কটা আমরা এখানে শুরু করি দেখানো সম্ভব হবে, কারণ প্রশ্ন তুলে আবার সে একভাবে আমাদের মুছে দিতে হবে। আমি এখানে প্রশ্নটা ওইভাবে তুলবো না, তোমাদেরকে বলে বলে আমি পড়াচ্ছি। যেমন ধরো আমরা একটা কার্যপত্র করব, 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। তাহলে একটা প্রস্তুত করি আমরা।
যেহেতু ছকটা একটু বড়, এরা ঘরগুলো খুব ছোট ছোট হয়ে গেছে, তারপর আমার মনে হয় বোঝা সম্ভব হবে। তাহলে এখানে হচ্ছে হিসাবের নাম। প্রথম কলামটা হচ্ছে দেওয়া মিল, যা প্রশ্নে দেওয়া থাকবে, ডেবিট ক্রেডিট। তারপরে আমরা শুরু করবো এখান থেকে সমন্বয় দাখিলা থেকে, সমন্বয় ডেবিট ক্রেডিট, সমন্বিত দেওয়া মিল, ডেবিট ক্রেডিট। তারপর কৃষক আয় বিবরণী, ডেবিট ক্রেডিট। এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, ডেবিট ক্রেডিট। তাহলে দেখবে কিভাবে প্রস্তুত করবো। দেওয়া মিল বইতে দেওয়া থাকবে এবং তোমাদের কি কি সমন্বয় আছে সেটাও প্রশ্নে দেওয়া থাকবে। এর আলোকে আমরা একটি কি প্রস্তুত করব, কার্যপত্র প্রস্তুত করব। প্রথমে আমাদের অবশ্যই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। মনে করো রহিম ব্রাদার্স। কার্যপত্র 31 ডিসেম্বর 2016 সালের সমাপ্ত বছরে। তাহলে এভাবে প্রথমে শিরোনাম লিখবো, তারপর কার্যপত্র প্রস্তুত করব। তাহলে আমি তোমাদের জন্য একটা অঙ্ক দিচ্ছি এখানে। রামিলটা মনে করো এরকম আছে, ক্রয় মনে করো 70,000 ডেবিট, নগদ আছে 40,000 ডেবিট, প্রাপ্য হিসাব আছে 20,000, বিক্রয় ক্রেডিট 1,50,000, বেতন 10,000, আসবাবপত্র 1,00,000, মূলধন আছে 1,00,000 ক্রেডিট, আর উত্তোলন আছে 10,000। তাহলে মোট হয় 2,50,000। তাহলে এই দেওয়া মিলটা বইতে দেওয়া আছে, মনে করো প্রশ্নে এভাবে দেওয়া আছে। তাহলে প্রথম কাজ দেওয়া মিল যা আছে অ্যাজ ইট ইজ তা তুলে ফেলা। এবার দ্বিতীয় সমন্বয় দাখিলা আগে আমরা করে নিব, তারপর শুধু এখানে এন্ট্রি দেব। তাহলে যেহেতু এখন একবারে দেখানো সম্ভব না, আমরা মুখে মুখে বলে করছি, তোমরা বুঝতে পারবে। খুব সহজ সমন্বয়গুলো নিয়েছি। যেমন প্রথম সমন্বয় অর্থাৎ অন্যান্য তথ্যাবলী বা সমন্বয় সমূহে আছে বেতন বকেয়া আছে 2,000 টাকা। তাহলে বেতনের জন্য সমন্বয় দাখিলা কি হবে? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তাহলে দেখো এই যে এখানে আমাদের বেতন আছে 10,000, তাহলে আমরা সমন্বয় করছি বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তাহলে এই বেতন বরাবর সমন্বয়ের ঘরে 2,000 টাকা হবে। এবং দেখো বকেয়া বেতন যেহেতু নাই, তাহলে আমরা নিচে এখানে বকেয়া বেতনটা আনবো। দেখো বকেয়া বেতন যেহেতু ক্রেডিট 2,000, এই যে আমরা ক্রেডিট দিকে দিলাম 2,000, তাহলে সমন্বয় করলাম। দ্বিতীয়টা হচ্ছে যে ধারে বিক্রয় 5,000 টাকা। ধারে বিক্রয়ের জন্য চাইবে নাকি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে 5,000 টাকা ধারে বিক্রয়, বিক্রয় হিসাব যেহেতু ক্রেডিট, এখানে দেখো যে প্রাপ্য হিসাবও আছে, বিক্রয় হিসাবও আছে। তাহলে প্রাপ্য হিসাব 5,000 টাকা হয়ে যাবে ডেবিট, আর বিক্রয় হিসাব হয়ে যাবে ক্রেডিট। তাহলে সমন্বয়ের ঘরে আমরা এভাবে ডেবিট ক্রেডিটগুলো বসাবো। তাহলে আগে যদি খাতায় করা থাকে আমাদের জন্য কি হবে, সুবিধা হবে, দেখে দেখে পরে পোস্টিং দিয়ে দিব। এবার তৃতীয় সমন্বয়টা হচ্ছে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 5,000 টাকা। তাহলে সমাপনী মজুদের জন্য জাবেদা কি হবে আমরা বলেছিলাম
এখানে যেহেতু ক্রয় আছে দেখো মেয়েরা, তাহলে ক্রয়ের ভিত্তিতে আমরা সমন্বয় জাবেদাটা করব। সমাপনী মজুদ পণ্য ডেবিট হবে, ক্রয় ক্রেডিট। তাহলে এখানে সমাপনী মজুদ পণ্য নাই, আমরা এখানে সমাপনী মজুদ পণ্যটা আনবো। তাহলে সমাপনী মজুদ ডেবিট যেহেতু 5000, এই যে আমরা 5000 ডেবিট দিকে দিলাম, আর ক্রয় ক্রেডিট হয়ে যাবে। তাহলে এই যে সমন্বয়ের ঘরে ক্রেডিট দিকে 5000। তাহলে এই যে এইভাবে আমরা সমন্বয়ের কলামটা করব। ধরো এই তিনটা সমন্বয় আমাদের আছে, প্রশ্নটা এরকম। তাহলে প্রশ্নের আলোকে দেখো একটা ধাপ আমরা অলরেডি করেছি, সেটা হচ্ছে সমন্বয়ের ধাপটা। আমি আবারও বলছি কি কি সমন্বয় ছিল। প্রথম সমন্বয়টা ছিল বেতন বকেয়া আছে, তাহলে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন কি ক্রেডিট। তাহলে এই যে বেতন বরাবর সমন্বয়ের ঘরে দেখো আমরা 2000 টাকা ডেবিট করেছি, আর বকেয়া বেতন যেহেতু এখানে নাই, এই র মিলের নিচে আমরা বকেয়া বেতন হিসাবে খাতটা লিখে ক্রেডিট করেছি। দ্বিতীয়টা ছিল ধারের বিক্রয়, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দুইটা হিসাবই এখানে আছে। দেখো এই যে সমন্বয়ের কলামে প্রাপ্য হিসাবকে ডেবিট করলাম আর বিক্রয় হিসাবকে ক্রেডিট করলাম। তৃতীয় সমন্বয়টা ছিল আমাদের সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে 5000 টাকা। তাহলে সমাপনী মজুদ ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে সমাপনী মজুদ নাই, সমাপনী মজুদ পণ্য ডেবিট আর ক্রয় দেখো ক্রেডিট। এই যে আমরা সমন্বয়ের ধাপটা এখানে কমপ্লিট করলাম। তাহলে সমন্বয়ের ধাপটা কমপ্লিট করে দেখো এখানে দুইটা যোগফল আমরা বসাবো, 5 6 7 আর 5 7 5 12, তাহলে 12000 টাকা। যেহেতু ডেবিট ক্রেডিট সমপরিমাণ টাকা দ্বারা করেছি, তাই আমাদের মোট হচ্ছে 12000 টাকা। এবার আমরা পরবর্তী কলামটা করব। পরবর্তী হচ্ছে সমন্বিত রেওয়া মিল। তাহলে রেওয়া মিল এবং সমন্বয়, এই দুইটা সমন্বয় করে হবে আমার কি সমন্বিত রেওয়া মিল। দেখো প্রথমে আছে ক্রয় 70000 টাকা ডেবিট আর 5000 টাকা ক্রেডিট। তাহলে 70 থেকে 5000 কি দিব, বাদ দিব। ডেবিট ডেবিট হলে যোগ করব, ডেবিট ক্রেডিট হলে বাদ দিয়ে আমরা যে ব্যালেন্সটা বেশি হবে সেই ঘরে দিব। তাহলে 70000 ডেবিট 5000 ক্রেডিট, তাহলে 70000 থেকে 5000 বাদ দিলে হয় কত, 65000 টাকা ডেবিট। তাহলে ক্রয় হবে আমার 65000 টাকা সমন্বিত রেওয়া মিলে। তারপর দেখো নগদ, নগদের সাথে কোনো সমন্বয় নাই, তাই এটা ডেবিট আছে, এখানে ডেবিট দিকে বসে যাবে 40000 টাকা। তারপর দেখো প্রাপ্য হিসাব 20000 ডেবিট 5000 ডেবিট, তাহলে মোট হয় কত, 25000 টাকা ডেবিট। তারপর বিক্রয় দেখো 1,50,000 ক্রেডিট 5000 ক্রেডিট, তাহলে কত হবে 1,55,000 টাকা। জায়গা হচ্ছে না মেয়েরা, একটু এভাবে আমরা দেখে নেব 1,55,000 টাকা। তারপর দেখো বেতন ডেবিট 10,000 ডেবিট 2,000, তাহলে ডেবিট ডেবিট যোগ হয়ে যাবে, টোটাল হবে 12,000 টাকা ডেবিট। তাহলে যেখানে 12,000 টাকা দিব। তারপর দেখো আসবাবপত্রের সাথে কোনো সমন্বয় নাই, তাই আসবাবপত্র যা আছে ডেবিট দিকে আছে, ডেবিট দিকে দিয়ে দিব 1000 টাকা। তারপর মূলধন আছে 1 লাখ, মূলধনের সাথে কোনো সমন্বয় নাই, আমরা চলে যাব এখানে মূলধনে দিয়ে দিব 1 লাখ। তারপর আছে উত্তোলন 10,000, উত্তোলনের সাথে সমন্বয় নাই, উত্তোলন 10,000 টাকা হবে ডেবিট, ডেবিট দিকে দিলাম। তারপর দেখো বকেয়া বেতন আছে ক্রেডিট, এটা সরাসরি ক্রেডিট দিকে চলে যাবে 2000। তারপর সমাপনী মজুদ পণ্য আছে ডেবিট, সমন্বিত রেওয়া মিলে ডেবিট হবে। তাহলে এইভাবে আমরা সমন্বয়ের কলামটা কি করব, কমপ্লিট করব। তারপর দুইটা ডেবিট ক্রেডিট যোগ করব। যদি আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে সমন্বয় করা, তাহলে অবশ্যই এই দুইটা ডেবিট এবং ক্রেডিট কি করবে, মিল থাকার কথা। তাহলে আমরা এখন দেখি আমাদের কত আসছে। দেখো ক্রেডিট দিকে 1,55,000, এর সাথে যোগ হয়ে যাবে 1 লাখ, যোগ হবে 2000, তাহলে মোট হচ্ছে 2,57,000। এবার ডেবিট দিকটা আমরা করছি। দেখো ডেবিট দিক প্রথমে আছে 65,000, এটার সাথে যোগ হবে 40,000, তারপর যোগ হবে 25,000, তারপর 12,000, তারপর 1 লাখ, যোগ হবে 10,000, তারপর 5,000, 2,57,000 টাকা। এখানেও 2,57,000
টাকা। এর পরবর্তী কাজ মেয়েরা দেখো, এর পরবর্তী অংশটা কিভাবে করবে, প্রত্যেকটা হিসাব ধরে কোনটা বিশদ আয় বিবরণীতে যাবে, কোনটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। আমরা জানি বিশদ আয় বিবরণী হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয়ের জন্য লাভ ক্ষতি নির্ণয় করি, আয় থেকে ব্যয় বাদ দিই। তাহলে আয়গুলো যাবে ক্রেডিট দিকে, ব্যয়গুলো যাবে ডেবিট দিকে। আর আর্থিক অবস্থার বিবরণী সম্পদ এবং দায়ের বিবরণী, তাহলে সম্পদগুলো যাবে ডেবিট দিকে আর ক্রেডিট দিকে যাবে মূলধন এবং দায়। তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটা দুইটা এট আ টাইম আমরা পোস্টিং দেই, বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, তাহলে কোনো হিসাব বাদ পড়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এইভাবে যদি করো, দেখো ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, বিশদ আয় বিবরণীর বিষয় ডেবিট, তাই বিশদ আয় বিবরণীর ডেবিট দিকে দিয়ে দিব 65,000। তারপর দেখো নগদ সম্পদ, তাই নগদটা কোথায় চলে যাবে, আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে চলে যাবে সম্পদ। তারপর আছে দেখো প্রাপ্য হিসাব ও সম্পদ কত আসছে 25,000, তাহলে এটাও আর্থিক অবস্থার বিবরণী সম্পদের দিকে ডেবিট দিকে চলে যাবে। তারপর দেখো বিক্রয় হচ্ছে মুনাফা জাতীয় আয়, তাহলে এটা যাবে বিশদ আয় বিবরণীর ক্রেডিট, দেখো 1,55,000 টাকা। তারপর কি আছে বেতন আমরা জানি মুনাফা জাতীয় ব্যয়, এই যে বিশদ আয় বিবরণীর ডেবিট দিকে। তারপর আছে আসবাবপত্র, আমরা জানি সম্পদ, আসবাবপত্র চলে যাবে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট। তারপর আছে মূলধন চলে যাবে আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট। তারপর আছে কি উত্তোলন মূলধনকে হ্রাস করে আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে আসবে। আমরা যখন বিবরণী প্রস্তুত করেছি মূলধন থেকে বাদ দিয়েছি, এখানে আমরা কি করে দেবো, এটা ডেবিট দিকে দিয়ে দেব। তারপর দেখো বকেয়া বেতন আছে, বকেয়া বেতন আমরা জানি তাই এই দায়ের দিকে দিব 2,000, ক্রেডিট দিকে আর্থিক অবস্থার বিবরণী। সমাপনী মজুদ যেহেতু সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে। তাহলে এভাবে দুইটা আমরা একবারে করে এখন আমরা বিশদ আয় বিবরণীতে লাভ ক্ষতি নির্ণয় করব। দেখো আমাদের আয়ের দিকে আছে শুধু একটা বিক্রয়, তাহলে 1,55,000 এটা আমাদের মোট পরিমাণ, 1,55,000। লাভও হতে পারে ক্ষতিও হতে পারে, তবে এখানে দেখা যাচ্ছে লাভ হবে। তাহলে 1,55,000 থেকে দেখো 1,55,000 থেকে আমি বাদ দিব 65,000 আর 12,000, বাদ দিলে থাকে 78,000। এই 78,000 হচ্ছে লাভ, আয় থেকে ব্যয় বাদ দিব। বিশদ আয় বিবরণী ক্রেডিট দিক আয়ের কলাম আর ডেবিট দিক হচ্ছে ব্যয়ের কলাম, তাহলে আমাদের হচ্ছে 78,000। তাহলে দেখো এখানে তো মোট হচ্ছে 1,55,000, তাহলে আমাদের নেট লাভটা আমরা এই যে এখানে লিখব, আমাদের লাভ হয়েছে। তাহলে নেট লাভ 78,000 আমরা ডেবিট দিকে দিয়ে আমরা দুই পাশ সমান করলাম 1,55,000। তাহলে দেখো এই কলামের কাজ আমাদের শেষ। এবার আর্থিক অবস্থার বিবরণী, এই 78,000 যেহেতু লাভ মূলধনকে বৃদ্ধি করবে, তাই না, মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে, তাই এটা আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে দিয়ে দেব। আর যদি ক্ষতি হইতো তাহলে আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে মূলধনকে হ্রাস করে, মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তাহলে এখন যদি আমরা আর্থিক অবস্থার বিবরণী ডেবিট আর ক্রেডিট যোগ করি, তাহলে অবশ্যই আমাদের মিলবার কথা মিলবে, সম্পদ ইকুয়াল টু দায়। তাহলে দেখো আমরা প্রথমে ওই দিকটা করি, 1,78,000, 1 লাখ থেকে যাই, দেখো 1 লাখ যোগ 2,000 যোগ 78,000, আমাদের মোট হয় 1,80,000। এবার আমরা যদি সম্পদটা দেখি, সম্পদের দিকে দেখো 40,000 যোগ 25,000, তারপর আছে 1 লাখ 10,000, 5,000, 1,80,000। তাহলে এখানেও দেখো 1,80,000, এটা অবশ্যই মিলবার কথা যদি আমাদের অঙ্ক হয়ে থাকে। তারপর প্রত্যেকটাকে ডাবল দাগ দিয়ে কি করে দেবে, ক্লোজ করে দেবে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের একটা কার্যপত্র। তাহলে খুব ছোট্ট একটা অঙ্ক নিচে থেকে নিয়ে আমি তোমাদেরকে এটা দেখালাম কার্যপত্র কিভাবে প্রস্তুত করতে হয় ধাপে ধাপে।
তাহলে প্রথমে সমন্বয় কলাম আমরা সম্পূর্ণ করব। সমন্বয়ের পরে সমন্বিত রামিল, এই দুইটা মিলে হবে সমন্বিত রামিল। সমন্বিত রামিলের ধাপটা কমপ্লিট করার পর আমরা এট এ টাইম বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী যদি দিয়ে দিই তাহলে কোনো হিসাব বাদ করার সম্ভাবনা থাকবে না। এরপর বিশদ আয় বিবরণীর আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা লাভ বা ক্ষতি বের করব। সেই লাভ বা ক্ষতি আমরা মূলধনের এই আর্থিক অবস্থার বিবরণীতে স্থানান্তর করব। তারপর আর্থিক অবস্থার বিবরণী ডেবিট ক্রেডিট আমরা যোগ করব, আমাদের মিলে যাবে। তাহলে এইভাবে একটি কার্যপত্র প্রস্তুত করতে হয়। তাহলে মেয়েরা, আমি বলবো না সম্পূর্ণ বা অনেকটুকু বুঝেছো, কিছুটা হলেও আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও এভাবে ছোট ছোট অঙ্ক আকারে এগুলো দেখব। তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেরা নিজেদের বইতে অনেক উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু চেষ্টা করো যে উদাহরণের মধ্যে যে সমন্বয় দাখিলাগুলো আছে অন্তত পক্ষে এগুলো নিজেরা প্র্যাকটিস করো। আমি নির্দিষ্ট করে দিলাম না, নেক্সট ক্লাসে আবার আমরা একটা কার্যপত্রের সাথে সমন্বয় দাখিলা দেখব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।